সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের কোর্সের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। কোর্স কোড হচ্ছে 301। কোর্স টিচার হিসাবে আছি আমি মোহাম্মদ আল মামুন। আমাদের আজকের লেকচারের নাম হচ্ছে সিমেন্ট। ইতিমধ্যেই সিমেন্ট সম্পর্কে আমি বিশদ তোমাদের ক্লাস নিয়েছি এবং লাস্টের দু একটা টপিকস বাদে মোটামুটি ভালোভাবেই তোমাদের ধারণা দিয়েছি। তো বাকি যে অংশটুকু আছে সিমেন্টের, আমি ওই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো সরাসরি আমরা কথা না বলে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমেই আমাদের সিমেন্টের টেস্ট সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সাধারণত সিমেন্টের বিভিন্ন ধরনের টেস্ট হয়। সিমেন্টের টেস্ট 5টি টেস্ট সম্পর্কে আজিজ স্যারের বইতে দেওয়া আছে। একটা হচ্ছে ফাইননেস টেস্ট, সাউন্ডনেস টেস্ট, সেটিং টাইম। সেটিং টাইমের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। তারপর হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, 5 নাম্বার হচ্ছে কম্প্রেসিভ অ্যান্ড টেনসাইল টেস্ট। তো ফাইননেস টেস্ট আমরা জানি কি, ফাইননেস হচ্ছে সূক্ষ্মতা, কতটুকু সূক্ষ্ম। আমি ইতিমধ্যে ক্লাসে এই সম্পর্কে বলেছি সূক্ষ্মতা নির্ণয়ের জন্য আমরা সাধারণত বিভিন্ন সাইজের সিপ ইউজ করি। সিপগুলো হচ্ছে সূক্ষ্ম জালি, সাধারণত এগুলো বিভিন্ন রকমের হয়। তোমরা দেখে থাকবে যে আমরা বিভিন্ন রকমের তার জালির মতো গোলাকারের সিপ ইউজ করি এবং ওই সিপের মাধ্যমে আমরা বালি এবং স্যান্ড এবং বড় সাইজের যে অ্যাগ্রিগেট, ওগুলো আমরা সিপ শেকারের মাধ্যমে সিপ টেস্ট করি। তো আমরা ফাইননেস সাধারণত বিভিন্ন সাইজের সিপ ইউজ করি। আমাদের দেশে সাধারণত নাম্বার 4 সিপ থেকে নাম্বার 200 সিপ পর্যন্ত ইউজ করা হয়। নাম্বার 4 সিপের সাইজ হচ্ছে 4.75 মিলিমিটার এবং নাম্বার 200 হচ্ছে 0.075 মিলিমিটার। তো বুঝতেই পারতেছো নাম্বার 4 সিপ যেহেতু 4.75 মিলিমিটার, অনেক বড় সাইজ। এটা সাধারণত আমরা কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে বেশি ইউজ করি। কোর্স অ্যাগ্রিগেট মানে হচ্ছে বড় সাইজেরটা, আর ফাইন অ্যাগ্রিগেট হচ্ছে ছোট সাইজের, যেটা বালি মাটি, এটার জন্য আমরা নাম্বার 200 সিপ 0.075 মিলিমিটার। তো এর মাঝে আরও অনেকগুলো আছে, 4 আছে, নাম্বার 5, 6, 7, 8, 9, 10, এইভাবে 200 পর্যন্ত আমরা সাধারণত সিপগুলা ইউজ করি। এর মাধ্যমে আমরা ফাইননেস নিব। সাধারণত সিপ শেকারে আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম 10% হবে এবং র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 5% আমাদের ফাইননেস আসবে। এটা অ্যাগ্রিগেট ক্লাসে আমি ফাইননেসের চার্টটা তোমাদের দেখাবো। তারপরে 2 নম্বরে নাম্বার 2 হচ্ছে সেটিং টাইম। সেটিং টাইমের ভিতরে ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম। তোমরা ইতোমধ্যে আমরা একটা ল্যাব করেছি যে সিমেন্টের বিকার্স অ্যাপারেটাস দিয়ে আমরা ইনিশিয়াল সেটিং টাইম নির্ণয় করেছি। ওটা সাধারণত ছিল কনসিস্টেন্সি টেস্ট। তো ইনিশিয়াল সেটিং টাইম মূলত একটা 80 মিলিমিটার ডায়ামিটারের এবং 40 মিলিমিটার ডিপ, যেটা একটা সিলিন্ডার মোল থাকে, ওটার ভিতরে আমরা সাধারণত 25 থেকে 30%-এর ভিতরে আমরা 25 থেকে 30%-এর ভিতরে আমরা পানি নিয়েছিলাম পার্সেন্টেজ, যেটা 350 গ্রাম অথবা 250 গ্রাম, ওইটার 25 থেকে 30%-এ। তো আমরা দেখছি যে 27 থেকে 28%-এর ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি সিমেন্টে থাকে। তো ওইটার ক্ষেত্রে আমরা সাধারণত ইনিশিয়াল সেটিং
নির্ণয় করি এবং হচ্ছে লাস্ট 5 থেকে 7 মিলিমিটারের জন্য আমাদের কতটুকু টাইম লাগে ওইটা আমরা সাধারণত ইনিশিয়াল সেটিং টাইম নির্ণয় করে থাকি। আর ইনিশিয়াল সেটিং টাইমে আমাদের 45 মিনিটসের কম হবে না ইনিশিয়াল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইমও সেম, কিন্তু হচ্ছে ওটার বিকার্স যে অ্যাপারেটাসের প্লাঞ্জারটা ওইটা একটু মোটা সাইজের থাকে, তোমরা ল্যাবে দেখানো হয়েছিল যেটা মোটা সাইজের। তো ওইটার ক্ষেত্রে সাধারণত 2 ঘন্টার বেশি কম হবে না এবং হচ্ছে 375 মিনিটস, এটা সাধারণত 375 মিনিটস ফাইনাল সেটিং টাইম। তারপর হচ্ছে আমাদের সাউন্ডনেস টেস্ট। সাউন্ডনেস টেস্টের জন্য আমরা সাধারণত এটা সম্পর্কেও তোমাদের ক্লাসে বলা হয়েছে, লি ক্যাট লেয়ার একটা অ্যাপারেটাস ইউজ করা হয় সাধারণত। এই অ্যাপারেটাসে আমরা মোল্ড নিয়ে তারপরে 2টা কাঠি ইউজ করি। প্রথমে কাঠি ইউজ করার পরে আমরা 2টা কাঠির যেই ডিস্টেন্স, যেহেতু আমরা সাউন্ডনেস টেস্ট করব, সাউন্ডনেস মানে কি সুস্থতা, মানে হচ্ছে কতটুকু সিমেন্ট আমার কি আমার যেই রেঞ্জের আমি ওইটা সিমেন্টকে পাচ্ছি কি না, এটাই আমি সাউন্ডনেস টেস্ট করব। তো আমি লি ক্যাট লেয়ার অ্যাপারেটাসে 2টা কাঠি ইউজ করি। প্রথমে আমি মোলটাকে সাধারণত 24 ঘন্টা রেখে দিব এবং হচ্ছে 64 থেকে 68 ডিগ্রি ফারেনহাইট থাকবে টেম্পারেচার, তোমরা যেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলে ওইটাতে রাখবো। এবং হচ্ছে আমরা 24 ঘন্টা ওই মোলটা কি করব, ওয়াটারে রেখে দেব, তারপরে বের করে আমরা ডাইমেনশন মাপবো। তারপরে হচ্ছে আমরা মোলটাকে আমরা বয়েল করব 30 মিনিট। 30 মিনিট বয়েল করার পরে আমরা আরেকটা ডাইমেনশন মাপবো D2। তো D2 থেকে D1 যখন আমরা কি করব, বিয়োগ করব, তখন আমরা যেই ডিস্টেন্সটা পাবো, যদি বয়েল করার পরে D2 যদি 10 মিলিমিটারের আমাদের এক্সপানশনটা মানে ডিস্টেন্সটা 10 মিলিমিটারের বেশি হবে না। এটার মাধ্যমে আমরা সাউন্ডনেস টেস্ট করতে পারি। কেমিক্যাল কম্পোজিশনে সাধারণত আমরা কী টাইপের কেমিক্যাল ইউজ করছি তোমরা ইতিমধ্যে জানো যে সিমেন্টের যে কেমিক্যাল কম্পোজিশনে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা, আয়রন অক্সাইড ইত্যাদি ছিল। তো কেমিক্যাল কম্পোজিশনে যেই পার্সেন্টেজগুলো, যে কত পার্সেন্ট আমরা 7.2-তে একটা টেবিলে দেওয়া আছে, কেমিক্যাল কম্পোজিশনগুলা তে কেমিক্যাল কম্পোজিশনগুলো ছিল ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, পটাশিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড, লস অফ ইগনিশন এবং হচ্ছে ইনসলিউবল রেসিডিউ। তো এগুলার পার্সেন্টেজগুলো যে কত পার্সেন্ট থাকবে, কম থাকবে না বেশি থাকবে, ওইটার লিমিটটা, এটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। তো কেমিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে যে প্রপোর্শনগুলা সাধারণত ম্যাগনেশিয়ার শুড নট এক্সিড 2% বাই ওয়েট, টোটাল যে ওয়েটটা হবে সিমেন্টের এটার 2%-এর বেশি এক্সিড করবে না। লস অফ ইগনিশন মানে হচ্ছে ক্ষয়, কতটুকু ক্ষয় হবে, এটা 2%-এর বেশি টোটাল ওয়েটের হবে না। ইনসলিউবল রেসিডিউ, যেটা আমাদের কি অপদ্রব্য, বা যেটা অপদ্রব্য হিসাবে আমাদের 0.5% টোটাল ওয়েটের হবে না। টোটাল সালফার কন্টেন্ট অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড শুড নট এক্সিড 2% বাই ওয়েট, 2%-এর বেশি সালফার ট্রাইঅক্সাইড, সালফার কন্টেন্ট যেটা সালফার ট্রাইঅক্সাইড 2%-এর বেশি হবে না। আরেকটা টেস্ট হচ্ছে টেস্ট ফর স্ট্রেন্থ। স্ট্রেন্থ মানে কি,
শক্তি বা বল, কতটুকু আমরা সিমেন্টের সাধারণত টেস্টের জন্য আমরা সিমেন্টে আমরা দুটা জিনিস টেস্ট করি, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আর একটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। তো টেনসাইল স্ট্রেংথ টেস্ট সাধারণত সিমেন্টে করা হয় না, এটা এমনি বোঝার জন্য করা হয়, সাধারণত আমাদের কাজে তেমন লাগে না, তারপরেও করা হয়। আমরা সাধারণত টেনসাইল স্ট্রেংথের জন্য একটা মোল তৈরি করি, যেটা ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিডস অ্যান্ড পি ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার রিকোয়ার্ড। তো এই সূত্রের মাধ্যমে আমরা 0.78 1/4 0.78 পি প্লাস 2.5 এই সূত্র ইউজ করি যে কতটুকু ওয়াটার নিব। ইউজুয়ালি সাধারণত 8%-এর টোটাল ওয়েটের যে মোলটা আমরা নিব সিমেন্টের, এটা সাধারণত 8% হবে ওয়াটার কন্টেন্টটা, যে মোলটা 8% হবে। সাধারণত টেনসাইল স্ট্রেংথের জন্য আমরা দেখো 7.6-এ একটা আকারের শেপ তৈরি করি এবং হচ্ছে এটাকে কি করি, লোড নেই টেনসাইল টেস্টের জন্য। এটা সাধারণত মোলটা তৈরি করে 24 আওয়ার্স আমরা কি করি, কিউড করি। কিউড মানে হচ্ছে আমরা কি করব, কিউরিং করব আর কি, পানিতে ভিজিয়ে রাখবো। এবং হচ্ছে এটা 90% রিলেটিভ হিউমিডিটি হবে। এবং যে 3 দিন এবং 7 দিনে আমরা কি করব, এটার দুই দিক থেকে টান নিব, দুই দিক থেকে মেশিনের সাহায্যে আমরা সাধারণত স্পেশাল জজ, দেখো লেখা আছে স্পেশাল জজ এঙ্গেজিং দ্য ওয়াইড এন্ড অফ লিকুইডস, এভাবে আমরা টান নিয়ে সাধারণত স্ট্রেংথ টেস্ট করব। সাধারণত অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য, এটা সাধারণত অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 300 PSI, নট লেস দেন 300 PSI, 300 PSI এর বেশি হবে না। এবং হচ্ছে 300 PSI আফটার 24 আওয়ার্স। আসলে এখানে নট লেস দেন 300 PSI আফটার সাধারণত 3 ডেজও হয়, এবং নট লেস দেন 375 PSI আফটার 7 ডেজ। সো আমরা 3 দিন এবং 7 দিনে টেস্ট করব, এবং 3 দিনের ক্ষেত্রে 300 PSI এর কম হবে না, এবং হচ্ছে 7 দিনে 375 PSI এর কম হবে না। র্যাপিড হার্ডেনিং সিমেন্টের ক্ষেত্রে নট লেস দেন 300 PSI আফটার 24 আওয়ার্স এবং নট লেস দেন 450 PSI আফটার 3 ডেজ। টেস্ট অফ কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, সাধারণত আমরা দুইটা মেথডে সাধারণত কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করি সিমেন্টের, একটা হচ্ছে মর্টারের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে কনক্রিটের ক্ষেত্রে। তোমরা মর্টার সম্পর্কে জানবে। মর্টার হচ্ছে সিমেন্ট এবং স্যান্ডের মিশ্রণে আমরা কম্প্রেসিভ টেস্ট করি। আরেকটা হচ্ছে কনক্রিট, কনক্রিটের ক্ষেত্রে এক্সট্রা হিসাবে থাকে স্টোন, মানে সিমেন্ট, স্যান্ড এবং হচ্ছে কি কনক্রিট, এই তিনটা মিলে হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং স্টোন, এই তিনটা মিলে হচ্ছে কি কনক্রিট। তো আমরা মর্টারের ক্ষেত্রে ইউজ করব সাধারণত 1:3 রেশিওতে সিমেন্ট এবং স্যান্ড, 1:3 রেশিওতে মর্টারের ক্ষেত্রে টেস্ট করব 1 ভাগ সিমেন্ট এবং 3 ভাগ হচ্ছে কি স্যান্ড। তো এইভাবে আমরা কিউব করব, 6টা কিউব করব, যার হাইট হচ্ছে 2.78 ইঞ্চ, এবং এটা আমরা 3 দিন এবং 7 দিনে টেস্ট করব, যেটা আমাদের টেবিল 7.3-তে দেওয়া আছে। দেখো মর্টার টেস্টের জন্য অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 3 দিনের টেস্টের রেজাল্ট হবে 2200 PSI এবং হচ্ছে 7 দিনে হবে 3400 PSI। আর কনক্রিটের ক্ষেত্রে আমরা সাধারণত টেস্ট করব ওয়াটার সিমেন্ট রেশিও দিব, যেটা পানি এবং হচ্ছে সিমেন্টের রেশিও, এটা হবে 0.6, মিক্স প্রপোর্শন হবে, যেটা
আমরা সাধারণত যেটা তোমাদের আমি বুঝিয়ে বলি, সাধারণত 1 2 4 এবং হচ্ছে 1 3 6 অনেকগুলো রেশিও আছে। তো আমরা 1 2 4এও করব এবং 1 3 6এও করব। 1 2 4 মানে সিমেন্ট স্যান্ড অ্যাগ্রিগেট 1 ভাগ 2 ভাগ এবং হচ্ছে 4 ভাগ, আর 1 3 6 হচ্ছে 1 ভাগ সিমেন্ট 2 ভাগ স্যান্ড এবং হচ্ছে 3 ভাগ হচ্ছে কি অ্যাগ্রিগেট। তো আমরা সাধারণত 4 ইঞ্চি পরিমাণ আমরা কনক্রিটের ক্ষেত্রে ব্লক তৈরি করব। 4 ইঞ্চি মানে লেন্থ, উইথ এবং হচ্ছে হাইট তিনটাই হবে 4 ইঞ্চ। আমরা 24 আওয়ার্স এটাকে কিউরিং করব এবং হচ্ছে 3 দিন এবং 7 দিন পর আমরা কিউবগুলা টেস্ট করব। তো টেস্ট করার পরে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে আমরা পাবো 1200 PSI 3 দিনে এবং 7 দিনে পাবো 2000 PSI। দুইটার ক্ষেত্রেই আমাদের র্যাপিড পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে দেখো কিউব মর্টারের ক্ষেত্রে আমরা 3000 PSI এবং হচ্ছে 3 দিনে এবং 7 দিনে হচ্ছে 4000 PSI, এবং কনক্রিট টেস্টের ক্ষেত্রে র্যাপিড পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 1700 PSI এবং হচ্ছে 7 দিনের জন্য 2500 PSI। তো এই টেস্টগুলো সাধারণত কনক্রিটের আমরা যখন কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করব তোমাদের দেখাবো, এবং হচ্ছে সিমেন্টের টেস্টের জন্য আমরা মর্টার যখন টেস্ট করব আমরা যে 2.78 ইঞ্চির ব্লক তৈরি করে এগুলা ল্যাবেও আমরা করতে পারি। সাধারণত 1:3 রেশিওতে এগুলো আমরা ল্যাবে করব। এখন টাইপস অফ পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা সাধারণত এতক্ষণ পর্যন্ত আমরা সিমেন্টের টেস্ট সম্পর্কে জানলাম, এখন আমরা পোর্টল্যান্ড সিমেন্ট সম্পর্কে যাব। পোর্টল্যান্ড সিমেন্টের আমাদের বিভিন্ন টাইপসের হয়। সাধারণত 1 নম্বরে আছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, 2 নম্বরে হচ্ছে মডিফাইড পোর্টল্যান্ড, এর 1 নম্বরে হচ্ছে এয়ার ইন্টারিং পোর্টল্যান্ড, বি নাম্বার হচ্ছে এক্সপান্ডিং পোর্টল্যান্ড, 3 নম্বরে হচ্ছে র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড, 4 নম্বর হচ্ছে কুইক সেটিং পোর্টল্যান্ড, 5 নম্বর হচ্ছে লো হিট পোর্টল্যান্ড এবং হচ্ছে 6 নম্বরে সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড, 7 নম্বরে ব্লাস্ট ফার্নেস, 8 নম্বর হচ্ছে পোজালোনা পোর্টল্যান্ড এবং হচ্ছে হোয়াইট পোর্টল্যান্ড। তোমরা এগুলার নাম সম্পর্কে জানবা এবং কোনটার কি কাজ এ সম্পর্কে বেশি জানবা, তবে বিশুদ্ধভাবে জানতে হবে আমার অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং হচ্ছে র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সাধারণত আমরা বেশি ইউজ করি আমাদের যত কনস্ট্রাকশন কাজ, বিশেষ করে বিল্ডিং বাংলাদেশে। দেখো এখানে একটা জিনিস লেখা আছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টে, দিস ইজ বাই ফার দ্য মোস্ট কমন সিমেন্ট ইন বাংলাদেশ and elsewhere. Nearly 95% of all cement used in Bangladesh is of the ordinary Portland type. মানে তাহলে বুঝতেই পারতেছো যে 95%ই আমাদের বাংলাদেশে সাধারণত অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করে। এটার কেমিক্যাল কম্পোজিশন, ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রপার্টিজ অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হ্যাভ অলরেডি বিন ডিসকাস। আমরা সাধারণত এটা সম্পর্কে অনেক জানছি কীভাবে সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস, কেমিক্যাল কম্পোজিশন এগুলোর সম্পর্কে আমরা ডিটেলস জানছি। মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্ট এগুলো জাস্ট জানার জন্য তোমার মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্ট সাধারণত ফায়ার রেজিস্ট্যান্স টু ফ্রস্ট অ্যাকশন ফায়ার, তারপরে other similar defects. Air entering cement is produced grinding minute air entering materials with clinker by adding some resinous material. সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। এটার পার্সেন্টেজটা দেখো একটু ভ্যারি করবে। 10% air entrained from 3 to 6% by volume gives satisfactory result. এয়ার ইন্টারিং পোর্টল্যান্ড সিমেন্ট, তারপর হচ্ছে এক্সপান্ড শব্দের অর্থ প্রসারণ, এটা তো বোঝো তোমরা। ইন টাইপস অফ সিমেন্ট কার্টেন কেমিক্যালস আর অ্যাডেড। সাধারণত এক্সপান্ডিং যেহেতু expansion is more than about shrinkage of ordinary cement concrete. This property is utilized for preventing cracks caused by shrinkage. It is very useful in works
লাইক আন্ডারপিনিং। তোমরা আন্ডারপিনিং শব্দটা সাধারণত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাবে। নেক্সটে শোরিং, আন্ডারপিনিং, সাধারণত ওইসব কাজে এই এক্সপান্ডিং পোর্টল্যান্ড সিমেন্টগুলো ইউজ করা হয়। র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, সাধারণত র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট তোমাদের বলা হয়েছে যে দ্রুত যেসব কাজ করার জন্য সাধারণত আমরা র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি। সাধারণত যাতে দ্রুত, যেমন কিছু কিছু টাইপের, যেমন ব্রিজের কাজ করতে, পাইলিংয়ের কাজের জন্য সাধারণত আমরা র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারপরে কুইক সেটিং সিমেন্ট আছে। কুইক সেটিং কি? সাধারণত ডিপেন্ড করে সিমেন্টের জিপসামের উপরে। সাধারণত জিপসাম যত কম হবে, তোমাদের আমি এ ব্যাপারে ক্লাসে বলছিলাম যে জিপসামের কারণে সিমেন্টের সেটিং অ্যাকশনকে ইনক্রিজ করা হয় এবং কী করা হয়, ডিক্রিজ করা হয়। যত জিপসাম কম হবে সেটিং টাইম দ্রুত হবে, জিপসাম যত বেশি হবে সেটিং টাইম তত কী হবে, স্লো হবে। তো এর মাধ্যমে আমরা জিপসামকে দেখো, দ্য কুইক সেটিং অ্যাকশন অফ দিস সিমেন্ট ইজ অ্যাচিভড বাই ফাইননেস অ্যান্ড অ্যাডিং এ স্মল পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম সালফেট অ্যান্ড also by adding very little or no percentage of retired gypsum to the clinker during grinding। যখন আমরা গ্রাইন্ডিং করব, আমি তোমাদের দেখাইছিলাম যে ফ্লো চার্টে জিপসাম অ্যাডেড করা হয় যখন, সাধারণত কুইক সেটিংয়ের জন্য সাধারণত জিপসাম কী করা হয়, লিটল পরিমাণ, লিটল অর নো পার্সেন্টেজ, এমনও করা হয় যে জিপসাম অ্যাড করা হয় না। তাইলে কী করা হয়, সিমেন্টের সেটিং অ্যাকশন কী করা হয়, স্লো করা হয়, সেটিং অ্যাকশন বাড়ানো হয় এবং দ্রুত কী করে, কুইক সেটিং হয়। লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, তোমরা এগুলো দেখবা, সাধারণত আমাদের দেশে ইউজ করা হয় না। লো হিট সিমেন্ট বাংলাদেশে খুব কম ইউজ করা হয়। দ্য হিট অফ হাইড্রেশন শুড নট বি মোর দেন 60 ক্যালোরি পার গ্রাম আফটার 24 days। তো সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট আছে, এগুলোও দেখবা। আমরা সাধারণত কি সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ পড়ছি সালফেট রেজিস্টিং। সাধারণত সালফেট রেজিস্টিংয়ের জন্য ব্যবহার করা হয় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এবং ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। এটা সাধারণত 20%-এর বেশি হবে না এবং ম্যাগনেসিয়া 4%-এর বেশি হবে না। তারপর আছে ব্লাস্ট ফার্নেস পোর্টল্যান্ড সিমেন্ট। ব্লাস্ট ফার্নেস পোর্টল্যান্ড সিমেন্টও আমরা সাধারণত এগুলা বাংলাদেশে খুব কম ইউজ করা হয়। সাধারণত জার্মানিতে ইউজ করা হয় এবং ফ্রান্সে, এইসব দেশে সাধারণত ইউজ করা হয়। পজালোনা পোর্টল্যান্ড সিমেন্ট, দিস ইজ দ্য নেম গিভেন টু interground and blended mixture of Portland cement and pozzolana. Pozzolana is a natural or artificial material containing silica. Pozzolana cement containing silica in reactive form. It is essential that pozzolana be in a finally divided state, as it is only then that silica can combine with lime in percentage of water from stable calcium silicate, which have cementing properties. Pozzolana materials most commonly used are volcanic ash, যেটা organic natural pozzolana, pumicated scaled calcined earth, burnt clay, fly ash, etc. The percentage of pozzolana should not be between 15 to 50 of the weight of cement. যেটা pozzolana হবে না 15 থেকে 50% টোটাল ওয়েটের। হোয়াইট পোর্টল্যান্ড সিমেন্ট, সাধারণত কম্পাউন্ড কম্পোজিশন অফ হোয়াইট পোর্টল্যান্ড সিমেন্টে দেখো, এখানে হোয়াইট পোর্টল্যান্ড সিমেন্টের ভিতরে পার্সেন্টেজগুলো আছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট,
টেট্রা ক্যালসিয়াম, অ্যালুমিনাম ফেরাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং অ্যালকানিজ। পার্সেন্টেজগুলো দেওয়া আছে 51%, 26%, 11%, 1%, 2.6% এবং হচ্ছে 0.95%। এই পার্সেন্টেজগুলো সাধারণত রেঞ্জের ভিতরে থাকে, এই রেঞ্জে। স্পেশাল পোর্টল্যান্ড সিমেন্টের ভিতরে আছে সাধারণত কালার্ড সিমেন্ট আছে, তারপর হচ্ছে অ্যালুমিনাস সিমেন্ট আছে এবং হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিমেন্ট আছে। কালার সিমেন্টের এগুলো জাস্ট তোমাদের জানার জন্য সাধারণত এগুলা ইউজ করা হয়। তো আমি তোমাদের একটা জিনিস তোমাদের একটু দেখাবো, যে জিনিসটা তোমাদের শিখতে হবে। সিমেন্ট সম্পর্কে সাধারণত যেটা ওপিসি এবং পিসিসি, সাধারণত সিমেন্টের দুইটা টাইপ ম্যাক্সিমাম ইউজ করা হয়। একটা হচ্ছে ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর একটা হচ্ছে পিসিসি যেটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। সাধারণত আমাদের দেশে ওপিসিটা বেশি ইউজ করা হয়। দ্য অ্যামাউন্ট অফ ক্লিংকার ইন ওপিসি কন্টেন্টস রেঞ্জেস ফ্রম 95 to 100%। সাধারণত ক্লিংকার ইউজ করা হয় 95। ক্লিংকার সাধারণত আমরা বিদেশ থেকে যেটা আনি, এটা আমরা এখানে ক্লিংকার থেকে আমরা যেটা লাইম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করি। আর জিপসাম কন্টেন্ট যেটা হচ্ছে 0 থেকে 5% ইউজ করা হয় ওপিসিতে। দ্য অ্যামাউন্ট অফ ক্লিংকার ইন পিসিসি সিমেন্ট ইজ, পিসিসিতে দেখো হচ্ছে 75 থেকে 69%। দ্য অ্যামাউন্ট অফ স্ল্যাগ ফ্লাই অ্যাশ অ্যান্ড হচ্ছে লাইমস্টোন ইজ 21% to 35%, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জিপসাম ইজ 0 থেকে 5%। যেটা পিসিসিতে দেখো স্ল্যাগ এবং হচ্ছে ফ্লাই অ্যাশ এবং লাইমস্টোন হচ্ছে 21 থেকে 35%, আর জিপসাম হচ্ছে 0 থেকে 5%। দুইটার ক্ষেত্রে জিপসাম সেম। কখন আমরা পিসিসি সিমেন্ট সাধারণত ইউজ করি এবং হচ্ছে গুড, ইফ দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য সয়েল ইজ অ্যাট এ নর্মাল লেভেল। যখন সয়েলের কন্ডিশন হচ্ছে নর্মাল লেভেলে তখন আমরা পিসিসি সিমেন্ট এটা ভালো ইউজ করা। ইফ দেয়ার ইজ নো প্রবলেম রিলেটেড টু কেমিক্যাল ইন দ্য সয়েল, যখন সয়েলের কোনো থাকবে না, কোনো প্রবলেম সমস্যা থাকবে না, তখন এটা সাধারণত ইউজ করা হয়। ইফ দ্য কনক্রিট ডাজ নট নিড টু হার্ডেন ভেরি কুইকলি, যখন কনক্রিট সাধারণত দ্রুত কী করবে না, হার্ডেন হবে না। ইফ নট টেকেন অ্যাজ দ্য টেম্পারেচার জেনারেটেড ডিউরিং কাস্টিং অফ কনক্রিট, যদি কোনো দেখা গেছে আমরা যখন কাস্ট করব কনক্রিটে তখন টেম্পারেচার জেনারেট করবে না, সাধারণত নর্মাল টেম্পারেচার থাকবে। পিসিসি সিমেন্ট ইজ ইউজুয়ালি অল টাইপস অফ পাইলিং, সাধারণত দেখো আমরা পাইলিংয়ে সাধারণত পিসিসি ফাউন্ডেশন, মেশনারি ওয়ার্কে, রোফে ছাদের ক্ষেত্রে আমরা, এবং প্লাস্টার ওয়ার্ক ইন হাউস কনস্ট্রাকশন, যেটা আমরা পাইলিংয়ে ইউজ করি, ফাউন্ডেশনে ইউজ করি, মেশনারি, রোফ, প্লাস্টার ওয়ার্ক এবং হচ্ছে হাউস কনস্ট্রাকশনে ইউজ করি। আর ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কনস্ট্রাকশন অফ মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করি। কনস্ট্রাকশন অফ হাই স্ট্রেন ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, যেমন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যেসব বিল্ডিংগুলো হয় ওখানে আমরা ওপিসি ব্যবহার করি। আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন ওয়ার্ক, যেমন আন্ডার ওয়াটার রিজার্ভারের ক্ষেত্রে ইউজ করি এবং হচ্ছে আমরা এইসব কাজে সাধারণত ওপিসি ইউজ করি। ইন দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ, কালভার্টস অ্যান্ড ব্রিজের ক্ষেত্রে আমরা ইউজ করি সয়েল টেস্ট ফাউন্ড ভেরিয়াস হার্মফুল অর কনক্রিট উইথ সালফার, যদি সয়েল টেস্টে আমরা হার্মফুল কোনো ম্যাটেরিয়াল পাই যে এবং হচ্ছে সালফার পাই, তো ওই ক্ষেত্রে আমরা সাধারণত ওপিসি ইউজ করি। ওপিসি সিমেন্ট হ্যাজ টু বি ইউজড ইফ দ্য কনক্রিট নিড টু হার্ডেন ভেরি কুইকলি, যদি আমাদের দ্রুত কি করা হয়, হার্ডেনিং করা হয়, তখন ওই ক্ষেত্রে আমরা সাধারণত ওপিসি ইউজ করে থাকি। তো সিমেন্টের আলোচনা হইল এই চ্যাপ্টারে। তোমাদের কোনো সমস্যা থাকলে ক্লাস শেয়ারের মাধ্যমে আমাকে
তোমরা জানাবা তোমাদের জানার কিছু থাকলে, এবং হচ্ছে ইউটিউবের নিচে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করতে পারো, তাইলে আমি তোমাদের উত্তর দিব। সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।